রাফাতে ইসরায়েলি মেজর নিহত। ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি, চাপে নেতানিয়াহু। যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল। যুক্তরাজ্য ও ইরানের নতুন নেতৃত্ব, সম্পর্ক নিয়ে এরদোগানের বিস্ফোরক মন্তব্য। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা, নিহত 4 জন। গাজায় বারবার বিদ্যালয়গুলোতে কেন হামলা করা হচ্ছে তার কারণ জানালো নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় আরেকটি বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলা, নিহত 4 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরেকটি বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। গাজায় এ নিয়ে পরপর 2 দিনে 2টি বিদ্যালয়ে হামলা চালালো ইসরায়েল। 2টি বিদ্যালয়ে চলমান যুদ্ধে ফিলিস্তিন উদ্বাস্তুদের সাময়িক আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার বেসরকারি নিরাপত্তা সংক্রান্ত একটি সংস্থা জানিয়েছে, রোববার গাজা নগরের হলি ফ্যামিলি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গাজা নগরের ওই বিদ্যালয় প্রাঙ্গণে হামাস যোদ্ধারা লুকিয়ে ছিলেন। সেই সঙ্গে ওই বিদ্যালয়ে হামাসের জন্য গোপন অস্ত্র বানানো হতো। এর আগে গত শনিবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের আল জাওনি বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত 75 জন আহত হন, নিহত হন অন্তত 16 জন। ফিলিস্তিনি উদ্বাস্তুদের সাময়িক আবাসস্থল হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে থাকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কর্মসংস্থা UNRWA। গত অক্টোবরে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে একাধিকবার জাতিসংঘ পরিচালিত বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। রাফাতে ইসরায়েলি মেজর নিহত। ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রোববার 7 জুলাই এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। 25 বছর বয়সী এই মেজর সাজুদ রোজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 326 জনে দাঁড়ালো। প্রসঙ্গত, গত বছরের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি, চাপে নেতানিয়াহু। গত বছর 8 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের 9 মাস পূর্ণ হলো। যুদ্ধবিরতির একাধিক প্রস্তাবও সায় দিচ্ছে নেতানিয়াহু সরকার। নানা অজুহাতে থেমে যাচ্ছে যুদ্ধবিরতির চুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই গাজায় চলছে ইসরায়েলের তাণ্ডব। ফলে একাধিক চেষ্টার পরও হামাসের সঙ্গে জিম্মি চুক্তি চূড়ান্ত কোনো সুরাহা হচ্ছে না। এরই মধ্যে নেতানিয়াহু সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টায় ইসরায়েলে বিক্ষোভ করছেন দেশটির জনগণ। রোববার সকালে এই বিক্ষোভ শুরু হয়। এই সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ সহ সরকারি মন্ত্রীদের বাড়ির সামনে র্যালি করেন। সূত্র রয়টার্স। ইসরায়েলি মিডিয়া অনুসারে 7 অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার সময়ের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল 6টা 29 বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালীন শহরের ব্যস্ত সময়ে সারা দেশের প্রধান প্রধান মোড়গুলো সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। দেশটির নাহালাল, সিজারিয়া, বিলু এবং রাআনানা হারজালিয়াস সহ প্রধান মোড়েও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। এরপর তেল আবিব, জেরুজালেম সহ মহাসড়কে কিছুক্ষণের জন্য টায়ারে আগুন ধরিয়ে দেন তারা। পুলিশ পৌঁছালে সেখান থেকে সরে যান তারা। কর্মকর্তারা জানিয়েছেন, 9 মাস যুদ্ধের পর সাম্প্রতিক দিনগুলিতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার একটি চুক্তির প্রচেষ্টা গতি পেয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে আরও কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে। মাইক ও ব্যানার হাতে ছোট ছোট দলগুলো বেশ কয়েকজন মন্ত্রী ও জোটের আইন প্রণেতাদের বাড়ির বাইরে বিক্ষোভ করেন। প্রতিরক্ষা মন্ত্রী EF গ্যালান্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ, নেসেট স্পিকার আমির ওহানা, অর্থনীতিমন্ত্রী নীর বারাকাত, পরিবহন মন্ত্রী মিরি রেগেভ, নেতানিয়াহুর অভ্যন্তরীণ জোটের সদস্য ক্যাবিনেট মন্ত্রী রনো ডারমানের বাড়ির বাইরে বিক্ষোভকারীদের একটি ছোট ভিড় চিৎকার করে বলতে থাকে, পূর্ণ ব্যর্থতা, পূর্ণ ব্যর্থতা। গাজার সীমান্তের কাছে অর-হেনানের কিবুৎজে 7 অক্টোবরের হামলায় নিহত প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে কালো বেলুন এবং
গাজায় এখনও জিম্মি রয়েছেন এমন প্রতিটি ব্যক্তির জন্য একটি করে হলুদ বেলুন ঝুলিয়েছেন বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভকারীদের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কিছু ইসরায়েলি। তারা উল্টো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে চুক্তি প্রত্যাখ্যান করার এবং দেশের সব উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা প্রতিক্রিয়ায় শুরু করা পাল্টা হামলায় এখন পর্যন্ত ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাজ্য ও ইরানের নতুন নেতৃত্ব সম্পর্ক নিয়ে কি ভাবছেন এরদোগান? সম্প্রতি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে যুক্তরাজ্য ও ইরান। দেশ দুটির নতুন সরকার প্রধান পেলেও পুরনো সম্পর্কে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এই সময় তিনি ইসরায়েলি কর্মকাণ্ডেরও সমালোচনা করেন এবং প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন। তিনি প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন। তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার উপর জোর দিয়ে বলেন, বাশার আল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব। তুর্কি নেতা এই সময় আরও বলেন, আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো। আমরা তুর্কি সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই বন্ধুত্বপূর্ণ ফিরিয়ে আনতে চাই। আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে বিকশিত হবে। এরদোগান এই সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। এই সম্পর্ককে তিনি আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। তুর্কি নেতা নিশ্চিত করে বলেন, আমরা আমাদের অন্যতম মিত্র যুক্তরাজ্যের সঙ্গে সামনের দিনগুলিতে প্রতিটি ক্ষেত্রে সম্পর্ক বৃদ্ধি অব্যাহত রাখব। পাশাপাশি ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা উচিত। এরদোগান এই সময় দাবি করে বলেন, আজ পর্যন্ত ইসরায়েলে ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার ওপর জোর দিয়ে এসেছে। ইসরায়েলি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলছে। তুর্কি নেতা এই সময় ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইসরায়েলি নেতারা লেবাননকে নিজেদের কারায়ত্তে নেওয়ার জন্য হুমকি দেয়, তবে ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাত ছড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। সূত্র আনাদোলু এজেন্সি। যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস ইসরায়েল। অবশেষে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। গত শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। খবর রয়টার্স ও আল জাজিরার। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি, ত্রাণ বিতরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা দেবে। এই নিশ্চয়তা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই চুক্তিটিতে হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে। তাদের দাবি ছিল, ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। গোপন এক সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে একটি সম্পূর্ণ 6 সপ্তাহের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত থাকবে, যা কয়েকশো ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দীর মুক্তির বিষয় থাকবে। হামাস বলেছে, প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। শান্তি প্রচেষ্টার সাথে সম্পৃক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছিলেন, প্রস্তাবটি ইসরায়েল গ্রহণ করলে একটি কাঠামো চুক্তি হতে পারে। এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে। আন্তর্জাতিক মধ্যস্থতার চলমান শান্তি প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয়, তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে, আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার 9 মাসের যুদ্ধের অবসান হতে পারে। এর মধ্যে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল তেল আবিব। শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক মুখপাত্রের মন্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স, তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি। গত শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, আগামী সপ্তাহে আলোচনা চলবে এবং দুপক্ষের মধ্যে এখনও যে মতবিরোধ রয়েছে তার উপর আলোচনা করা হবে।